ফাইনালি তোমাদের সাথে আজকে বার্থডের ব্লগটা শেয়ার করব। আর দেখো বার্থডের দিনকে একদম নতুন ড্রেসের মধ্যে ক্রিম ফেলে দিয়ে যা বাজে কাণ্ড ঘটিয়েছিল সবাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দিনটা কিন্তু অনেক সকাল সকাল শুরু হয়েছিল। বনুকে আমি যদিও রাত্রেবেলাতেই হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছিলাম, তারপরেও সারাদিন ওকে হ্যাপি বার্থডে বলে মাথা খারাপ করে দিয়েছি। আর আমি ওকে যে ভিডিওটা করে উইশ করেছিলাম সেই ভিডিওটায় তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর প্রথমেই বলে রাখি, জন্মদিনের দিন কিন্তু আমার মা সাজিয়ে গুছিয়ে খেতে দেয় না, মানে এটা নিয়ম নেই। জন্মদিনের পরের দিন অনেক কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, এই ব্রেসলেটটা আমার বোনু দিয়েছিল, আর এই ঘড়িটা আমাকে সমুদ্র দিয়েছিল, মানে ভাই দিয়েছিল। তারপর আমি বিকাল করে একদম রেডি হয়ে যাই। জামাটা তো মনেই আছে দিদিভাই গিফট করেছিল। আর তারপরেই চলে আসে রিশু, আর ওর হাতে ছিল একটা বড় বাক্স। আর আমি তো মানে ভীষণ এক্সাইটেড ছিলাম যে ও আমার জন্য কী গিফট এনেছে। এটা ছিল ওর তরফ থেকে একটা গিফট কাম একটা দরকারি জিনিস বলতে পারো, যেটার আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল বা নেওয়ার ইচ্ছা ছিল। তাও এটাকে আমি গিফট বলবো না, কারণ তোমরা বুঝতেই পারবে কেন আমি এটাকে গিফট বলবো না। আর এখানে আমি বক্সটা দেখে অন্য কিছুই ভেবেছিলাম, যার জন্য আমি ওকে বলছিলাম তুই কী সব দিয়েছিস আমাকে। যাই হোক, তারপর বক্সটা টেনে হিচড়ে খোলার অনেক রকমভাবে চেষ্টা করে ফাইনালি আমি খুলতে পারি। আর খোলার সাথে সাথেই আমার কাছে বাকিদের কাছ থেকে কল চলে আসে যে কী রে, কোথায়, কখন আসবি। যদিও আইডিয়া আমার কিচ্ছু ছিল না যে কোথায় যাব, কি করব। তারপর দেখি পারফিউম ল্যাবের পারফিউম। আমি জানি যে পারফিউম কাউকে গিফট করতে নেই, স্পেশালি তাদের সম্পর্ক খারাপ আমি শুনেছি। তার জন্য আমি ওকে অলরেডি 2 টাকা দিয়ে দিয়েছি যে এইটার বদলে। কিন্তু এটা খুব দরকারি একটা জিনিস ছিল, আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যার জন্য আমাকে একটা গিফট করেছিল। বাট এটা ঠিক গিফটের মধ্যে পড়ছে না। এছাড়াও আমাকে একটা খুব সুন্দর জিনিস দিয়েছে, যেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি প্রত্যেকটা স্মেলকে মানে চেক করছিলাম যে কোনটা কীরকম, কোনটা সফট বা কোনটা একটু হার্ড। বাট বিশ্বাস করো, 3টে স্মেলই এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা, মানে বিশ্বাস করো আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। আই উইশ তোমাদের আমি স্মেলটা নেওয়াতে পারতাম, তাতে অনেক অনেক বেটার আমি তোমাদের বোঝাতে পারতাম, বাট সেটা তো সম্ভব নয়। আর হ্যাঁ, বলে রাখি যে আমার বাড়িতে কিন্তু কোনো রকম বার্থডে সেলিব্রেশন হয় না, মানে করতে নেই, ছোটো থেকে কোনোদিনও হয়নি। যার জন্য আমার যতই বার্থডে সেলিব্রেশন সব কিছু বাইরে হয়, আর তার অ্যারেঞ্জমেন্ট আমার বন্ধুরাই করে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, বার্থডে ব্লগে কিন্তু আমার বোনকে দেখতে পাবে না, তার কারণ হচ্ছে সকাল থেকে ও ছিল, আর ওর ফ্রেন্ড সার্কেল আমার ফ্রেন্ড সার্কেল সম্পূর্ণ আলাদা। তো আমি যতক্ষণে ঘুম থেকে উঠেছি বিকেলবেলা, ততক্ষণে ও অলরেডি ওর বন্ধুদের সাথে বেরিয়ে গেছিলো, যার জন্য ওকে আমি ভিডিওতে দেখাতেই পারিনি। আর যতক্ষণ আমি বাড়ি ফিরেছি তার অনেক পর ওর ফিরতেও একটু লেট হয়েছিল, ততক্ষণ আমরা সবাই শুয়ে গেছিলাম। তার জন্য মানে ওর সাথে দেখা হয়েছিল, বাট সত্যি কথা বলতে ওর সাথে ভিডিওটা নেওয়া হয়নি। আর ওই জন্যই আজকে বার্থডে ব্লগে বোনকে দেখতে পাবে না তোমরা, আগে থেকেই বলে রাখছি। আর এই ছিল আমার লং ড্রেসটা। আর তারপরে দেখি রিশার পেছন ঋত্বিক ঢুকছে এরমভাবে, আর কিছু একটা হাতে লুকিয়ে নিয়ে ঢুকছিল। মানে আমার তো খুবই এক্সাইটেড লাগছিল যে আমার একটা গিফট পেতে চলেছি আমি। বিশ্বাস করো, আমি বলি বা না বলি, আমার কিন্তু গিফট পেতে প্রচণ্ড ভালো লাগে, মানে প্রচণ্ড ভালো লাগে। আর হ্যাঁ, ঋত্বিকের দেওয়া আগের বারে টেডি বিয়ারটা সবাই আমার ঘরে আসে আর বলে যে সবুজ রঙের টেডি বিয়ার তুই কোত্থেকে পেয়েছিস। এবার ঋত্বিকে আমাকে সবুজ রঙের টেডি বিয়ারটা গিফট করেছিল, আর ওটা এত একটা আনকমন কালার ছিল, যার জন্য এবার একটা পিঙ্ক কালার টেডি বিয়ার গিফট করেছে। কি হয়েছে? এটা আমার সোনামণি। আচ্ছা, এইদিকে আমার দিকে। বলছি ও এই পারফিউমটার বদলে, এটা আমারই পারফিউম, আমি গিফট পেয়েছি, সেটা আমার জানার দরকার নেই। এই পারফিউমটার বদলে ও আমাকে 4000 টাকার একটা ক্রিকেট ব্যাট কিনে দেবে। আচ্ছা, সেটা ওর মুখ থেকে আমি শুনতে চাইছি। এটা ওই বল, এই বছরের মধ্যে, তাহলে এই বছরের মধ্যে আমি পেয়ে যাবি তুই। আমি সত্যি বলছি। না চল ফেসবুক ফ্রম দেখুন, থ্যাংক ইউ। ঠিক আছে, যতটা হোক লিখেছি না। একটা ফোন করতে পারলি না? ও রাখতে আমি কি রে, আমি তো গেম খেলছিল রাতে। ওই দাঁড়া, দেখ এইদিকে আমার একটা গিফট এসেছে রে। খুলে দেখ আগে, ধর এটা তো দে। ওটা না ভাই, বানিয়ে ছাড়বি। সুমিত ঘোষ ড্রেস কিনে এনেছে তোর জন্য, আজকে গোটা মার্কেট ঘুরেছে আর ফোন করেছে আমাকে, বলছে সাইজে হবে তো। কেন রে, ট্রিট দিয়ে দিচ্ছি, এতগুলো রসগোল্লা খালি দাদা বের করা হনু। তারপর আমরা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোনো দিন এই রেলগেটটায় জ্যাম থাকে না, বাট আমার জন্মদিনের দিন জানি না কি হয়েছিল, প্রচুর জ্যাম ছিল। আর ফাইনালি প্রায়
15 মিনিট থেকে আধা ঘন্টা এরমভাবে দাঁড়িয়ে থাকার পরে আমরা পৌঁছে গেছিলাম রামতলায়, যেখানে বাকি সমস্ত বন্ধুরা আসবে আর আমরা একসাথে কেক কাটবো। আমার কিন্তু বন্ধুর সংখ্যা তুলনামূলক অনেক কম, মানে কম্বাইন্ডলি মানে একসাথে করলে হার্ডলি কতজন হবে আমার মনেও নেই, হয়তো তোমরা দেখতেই পাবে। আমার খুবই কম। এখানে একজন বন্ধু অলরেডি অ্যাবসেন্ট ছিল, কারণ সেদিনকে ওর কাজ ছিল সৌম্যদীপের। আর এই কেকটা এনেছিল রিশু, তার জন্য এতে খুব সুন্দর করে টেপু লেখা। আর হ্যাঁ, আমার বয়স হলো 24। আমার বয়স বা লোকাতে কোনো রকম কোনো ইচ্ছা নেই, বা আমার বয়স না বলারও কোনো রকম কোনো কারণ নেই। হ্যাঁ, আমি 24 বছর বয়সে পড়েছি। এখানে খুব সুন্দর করে সৌভিক চেষ্টা করছিল ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে দেওয়ার, কারণ প্রথম সেলিব্রেশনটা তাড়াতাড়ি হবে, কারণ সুমিত অলরেডি বাড়ি চলে যাবে। আর তারপর আফতাব পেলে সেকেন্ড কেকটা কাটা হবে। আর এখানে আমি খুব সুন্দর করে উইশ করছিলাম, কারণ আমি শুনেছি ক্যান্ডেল জ্বালিয়ে উইশ করলে সেটা নাকি মনস্কামনা পূর্ণ করে। তো এখানে উইশ করে আমি ক্যান্ডেলটাকে খুব সুন্দর করে নিভিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে কেকটা কাটছিলাম। অ্যান্ড কেকটা কাটতে কাটতে সবাই আমাকে অনেক রকমের মানে বিচ্ছিরি বিচ্ছিরি উইশ করছিল, যার জন্য আমি মানে এটাকে মিউট করে দিয়েছিলাম। যাই হোক, এখানে আমি কেকটা কাটার পর দুটো ভাগ করেছিলাম, কারণ একটা আমি ঋত্বিকে খাওয়াবো আর একটা আমি রিশুকে খাওয়াবো। তো এই দুজনকে একসাথেই আমি খাইয়েছিলাম সেই দিনকে। যদিও বাকিরা সমানভাবে আমার কাছে স্পেশাল, বাট আমার কাছে হাত তো দুটোই ছিল না, সেই জন্য দুজনকেই ফার্স্টে খাওয়াতে পারতাম। তারপর আস্তে আস্তে সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম। এই যে সুমিতকে আমি কেক খাওয়াচ্ছি। তারপর যে কি ডিজাস্টার করেছিল না সেকেন্ড কেকটার সময়, তোমরা জাস্ট ভাবতে পারবে না। এটা হলো আমার একদম নতুন জামা, আর জামাটা যেহেতু লাল, তোমরা জানো আমার লাল রঙও খুব ফেভারিট, তার জন্য এই জামাটাও কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। আর এখানে কেউ কিছু একটা কথা বলেছে, যার জন্য আমার চোখগুলো পুরো রসগোল্লার মতো হয়ে গেছে। মানে আমি আমার বন্ধুদের সাথে থাকলে সবসময় শকে থাকি, কখন কে কি বলে ফেলবে, মানে সেই জন্য আমার চোখের মানে রিয়াকশন এরকম হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কার কার সাথে এই একই সিচুয়েশন হয় জানিও তো, আমার ভীষণ ভালো লাগবে। তার উপরেও ভাই আবার আমাকে এতগুলো চকলেট দিয়েছিল, যদিও সবাই সেই চকলেটগুলোকে চাইছিল, বাট আমি বলেছিলাম সবাইকে আমি আস্তে আস্তে চকলেটগুলো সব দেবো, কিন্তু এটা আমার গিফটের চকলেট, এটা আমি কাউকে দেবো না। যাই হোক, আমি মাঝে মধ্যে এরকম হিংসাপনা করি, কিছু করার নেই, আমি মাঝে মধ্যে হিংসুটে হয়ে যাই। আর এখানে কেক ওদের এতই লেট হয়ে যাচ্ছিল, কেকের ওপর নামটা পর্যন্ত লিখিয়ে আনতে পারিনি। ওরা একটা ক্রিম নিয়ে চলে এসেছিলো যেতে করে নামটা লিখতে হবে। ওরা এখানে লেখার চেষ্টা করছিল মুটকি, বাট এত বাজে হাতের লেখা, বা মানে সবার পক্ষে না এরকম ক্রিম দিয়ে লেখা পসিবল হয় না। যারা ওখানে প্রফেশনালি থাকেন তারা কিন্তু খুব চটচট করে লিখে ফেলতে পারেন, কিন্তু যথারীতি লাস্ট মুমেন্ট অবধি দেখো কি অবস্থা করেছে কেকটার। আর এই কেকের মধ্যে এইসব জিলিপি বানাতে গিয়েই আমার জামার মধ্যে ছিটকে আসে এত ক্রিম, আমার ব্যাগ জামার সমস্ত কিছু ভর্তি হয়ে যায়। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যদি এই কেকের দাগটা না ওঠে। আমার মা তো আমাকে পেটাবে আলাদা কথা, আমার নিজেরও মন খারাপ হয়ে যাবে সেটা আবার আলাদা কথা। তো এখানে ফাইনালি সবাই ওই সবুজ ক্রিমটার মধ্যে কী ছিল জানি না, মানে সবাইকে ওই ক্রিমটা খেতে হবে। তারপর ভাই ডিসাইড করলো যে নাম যখন লেখা হয়নি, জিলিপিটা ভালো করে বানাই। কি অবস্থা করেছে দেখো কেকটা, কেকের উপর মধ্যে কেউ হেগেছে, মানে এত বাজে অবস্থা করেছে কেকটার। তারপর ফাইনালি ভাবলাম কি আর করা যেতে পারে, এই কেকটাকেই তো আমাকে কাটতে হবে। ফাইনালি আফতাব চলে আসে, আফতাবে গিফট এনেছে আমার জন্য, রিশা সেটা নিয়ে টানাটানি করছে। এখানে আমি ফাইনালি রেডি হয়ে যাই, মনটাও ঠিক করে নিই যে না আমাকে তো ফাইনালি কেকটা কাটতে হবে, আর খুব সুন্দর করে আমি কেকটা কেটে ফেলি। আমি জানি না এই সময় তো কি আমাকে কি বলেছিল, যার জন্য আমার আর কি চোখ আবার ছানা বড়া হয়ে গেছিলো। মানে আমি বললাম না, আমার বন্ধুদের সাথে থাকলে আমার সারাক্ষণ এটাই ফিল হতে থাকে। তো এই দেখো আমি সবাইকে খুব সুন্দর করে কেকটা খাইয়ে দিয়েছিলাম, মানে সবাই ওয়েট করছিল কখন আমি কেকটা সবাইকে খাওয়াবো, তারপর আমার মুখের বিশ্রী দশা করবে। আমি কিন্তু পুরো কেক একদমই নষ্ট করিনি, শুধু ওপরের যে ক্রিমগুলো ছিল সেইগুলো, মানে এই সবুজ রঙের ক্রিমটা যে লাগিয়েছিল সেটা যে কী বাজে কারণে লাগিয়েছিল সেটা আমি এখন বুঝতে পারছি। আমার পুরো মুখে ওই সবুজ ক্রিমটা তুলে আমাকে মাখিয়ে দিয়েছিল। কেক নষ্ট করা আমি একদমই পছন্দ করি না, আমি সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম যতটা পেরেছি, আর বাকিটা আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। কিন্তু আমার মুখে যে ক্রিমগুলো ধ্যাবড়ানো হয়েছিল সেটা হচ্ছে সবুজ কালারের ক্রিমটা, যেটা এক্সট্রা কেকের ওপর লাগানো হয়েছিল। তোমরা একদমই ভেবো না যে কেকের ক্রিম আমি নষ্ট করেছি বা কিছু, একদমই করিনি। আর আমি কিন্তু চাইলেই সবাইকে মাখাতে পারতাম, কিন্তু আমি কাউকে মাখাইনি, সবাই আমাকেই অল্প করে খুব সুন্দর করে ফেস প্যাকের মতো করে লাগিয়ে দিয়েছে। আর আমি এখানে মানে চ্যাপু কিছু করতে পারতাম না, কারণ আমি যত বেশি করব তত বেশি ওরা চেপে ধরে মানে পুরো চুলও ভর্তি করে দেবে। সেই জন্য আমি কিচ্ছু বলিনি, চুপচাপ ক্রিম মেখে নিয়েছি আর ছবি টবিও তুলে নিয়েছি। তারপর আফতাব আমাকে খুব সুন্দর করে গিফটটা দিচ্ছিলো, এখানে সুমিত ইচ্ছা করে হাতটা বাড়াচ্ছে যে দেখ আমিও তোকে গিফট দিচ্ছি। তারপর সবাই বাড়ি চলে গেছিলো আর আমরা 4 জন এসেছিলাম ফুচকা খেতে, মানে ওরা 3 জনই ফুচকা খাচ্ছিলো, আমি ওদের ট্রিট দিয়েছিলাম, কিন্তু আমি নিজে খাইনি, কারণ তখন থেকে আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়েছে, আমি বুঝতে পারছিলাম। আর সেই দিনকে রাত্রি থেকেই আমার প্রচণ্ড রকম জ্বর শুরু হয়, মানে জ্বর হয়ে তোমরা তো জানোই, আমি সবটাই বলেছি।
পরের দিন ছিল পহেলা বৈশাখ, তো সেই দিনটা তো আমার পুরোই নষ্ট হয়ে গেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত উইশ করার জন্য। টাটা বাই।